হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং সিরিজের ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এই যে সেগমেন্টটা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটাই নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। মূলত এই চ্যাপ্টারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে পারেন। যদি আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ফর্মুলা ব্যবহার করতে পারেন তাহলে আপনার রিপোর্টিংটা অনেক ডাইনামিক হবে। তো এটা অবশ্যই আপনাকে একটু খুব ভালোভাবে শিখতে হবে। তো চলেন তাহলে শুরু করা যাক। এটার জন্য আমি এখানে দুটো উদাহরণ এনে রেখেছি। প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন কিছু আমার স্টুডেন্টের নাম এবং তাদের কিছু মার্কস আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি চাচ্ছি এখন এই যে মার্কসগুলি আছে তাদের এই মার্কসগুলির মধ্যে 33 হচ্ছে তাদের পাস মার্কস। তো আমি চাচ্ছি যে 33-এর উপরে যে সমস্ত স্টুডেন্টস 33-এর নিচে যে সমস্ত স্টুডেন্ট মার্কস পেয়েছে তাদের মার্কসগুলিকে যেন এক্সেল হাইলাইট করে দেখায়। তো এইটা ব্যবহার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ফর্মুলা ব্যবহার করব। এটা আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিছু টুলস ব্যবহার করে করতে পারেন, বাট আমি চাচ্ছি এটাকে ফর্মুলা ব্যবহারের মাধ্যমে আউটপুটটা দিতে। তো চলেন তাহলে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা যেটা করব অল্টার HLN, এটা আসার পর এই যে মেইন উইন্ডোটা চলে এসেছে ফরম্যাটিংয়ের, এটার মধ্যে আমরা লাস্ট যে সেগমেন্ট আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, অর্থাৎ এই যে অংশটা এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আমি যে কাজটা করেছি আমার যে অংশটা আমি হাইলাইট করতে চাই সেই অংশটাকে কিন্তু আমাকে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা কী করলাম, আমি এই অংশটাকে হাইলাইট করতে যাচ্ছি, এই অংশটাকে প্রথমে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি এই উইন্ডোটাকে বা এই মেনুটাকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখানে কি করব, একটা ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দিয়ে আমি চাচ্ছি এখানে যে মার্কসগুলি অর্থাৎ এটাকে প্রথম যে মার্কসটা আছে প্রথম মার্কসটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখন অ্যাবসোলুট ভ্যালুতে আছে, বাট এটা আমার অ্যাবসোলুট ভ্যালু হলে চলবে না, বা লক করা অবস্থায় আছে। লক করা অবস্থায় থাকলে এটা কিন্তু নিচের ভ্যালুগুলিকে পাবে না। তো আমি এটাকে লক ফ্রি করে দেবো। এটার জন্য কি করব, জাস্ট F4 1 টাইম 2 টাইম 3 টাইম, অর্থাৎ F4 যে ফাংশনাল কিওয়ার্ড আছে কিবোর্ডের মধ্যে, সেই F4টাকে আমি 3বার প্রেস করলাম। 3বার প্রেস করার পরে আমি কি করলাম, এখান থেকে ডলার সাইনগুলো চলে গেল। এর ফলে হলো কি, এটা এখন আনলক হয়ে গেল। আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আবার আরেকবার F4 চাপ দিয়ে আমি এগুলিকে লক করে দিলাম। আপনি চাইলে কিবোর্ডে প্রেস করে আনলক করতে পারেন, অথবা কার্সরে এর সামনে রেখে এই ডলার সাইনটাকে মুছে দিলেই আপনার এটা আনলক হয়ে যাবে। অর্থাৎ আমি এই সেলটাকে এখন আনলক করে দিলাম। এর ফলে যেটা হলো সেটা আস্তে আস্তে এখন নিচের দিকে নেমে যেতে পারবে। ওকে, এটা করার পরে আমি কি চাচ্ছি, এটা এখানে যে ভ্যালু আছে সেটা 33-এর নিচে যদি কেউ থেকে থাকে তাহলে শুধুমাত্র এটা হাইলাইট হবে। তো অর্থাৎ এইটা গ্রেটার দ্যান 33, অর্থাৎ 33-এর নিচে যদি এই ভ্যালুটা থেকে থাকে তাহলেই শুধুমাত্র এটা হাইলাইট হবে। তো এটা আমাদের ছিল ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। এরপরে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। এই কালারটা একটু রেড টাইপের কালার করে দিই, ডার্ক ইয়েলো। এরপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন ঠিক এক্সেল 33-এর নিচে যে সমস্ত মার্কস আছে অর্থাৎ 12 80 কিন্তু 33-এর উপরে, এটার জন্য সে কিন্তু এখানে হাইলাইট করেনি। 32 33-এর নিচে, এই জন্য সে কিন্তু এটা হাইলাইট করেছে। 13 এটা কিন্তু হাইলাইট করেছে, বা 19 হাইলাইট করেছে। ঠিক তেমনি আপনি যদি কোনো কারণে এখানে 33 লেখেন তাহলে সেটাকে কিন্তু সে হাইলাইট করবে না, কারণ আপনি এটাকে কী করেছেন, 33-এর নিচের ভ্যালু অর্থাৎ 32 থেকে সে হাইলাইট করা শুরু করবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা যে ভ্যালু বা আরেকটা যে উদাহরণ দেখাবো সেটা অনেকটা এরকম যে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদের কিছু সাবজেক্ট এবং স্টুডেন্টের নাম এবং তাদের মার্কস দিয়ে দিয়েছি। তো আমি চাচ্ছি যে আমি যখন এখানে কোনো স্টুডেন্টের নাম লিখব সেই স্টুডেন্টের মার্কস যেখানে যেখানে আছে, সাপোজ এই স্টুডেন্টের নাম হচ্ছে আবিদ,
তো এই স্টুডেন্ট ইংলিশ আবিদ এবং 29, অর্থাৎ এর টোটাল রেকর্ডটা সে হাইলাইট করে দেখাবে। ঠিক তেমনিভাবে আবিদ যদি এর ভিতরে আর অন্য কোনো জায়গাতে থেকে থাকে, যেমন ম্যাথেও তার একটা ম্যাথের সাবজেক্টে সে পেয়েছে 71, এটাকেও সে হাইলাইট করে দেখাবে। অর্থাৎ আমি একটা স্টুডেন্টের নাম এখানে যেটা সিলেক্ট করে দেবো, সেখানে সেটা হাইলাইট অবস্থায় আমাকে দেখিয়ে দেবে যে হ্যাঁ, ও পজিশন এখানে বা এত মার্কস সে পেয়েছে। তো এটা করতে হলে আমি আসলে এখানে একটু আপনার ডাটা ভ্যালিডেশনের সাপোর্টটা নেব, কারণ এই কাজটা করতে গেলে ডাটা ভ্যালিডেশনের সাপোর্টটা আমাকে নিতে হবে। তো এইটা আমি অর্থাৎ 4.42 আমার মডিউলের 4.42 চ্যাপ্টারে 4.42 মডিউলে আমি এই ডাটা ভ্যালিডেশন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আপনি চাইলে সেই চ্যাপ্টারে গিয়ে ডাটা ভ্যালিডেশন বিষয়টা একটু ভালো করে খেয়াল করে আসতে পারেন। তো যেটা বলছিলাম, এখানে আমাদেরকে একটু ডাটা ভ্যালিডেশনের সাপোর্ট নিতে হবে। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যে স্টুডেন্টগুলি আছে সেই স্টুডেন্টগুলিকে আমরা জাস্ট একটু কপি করব, কপি করে সাপোজ এখানে এটার উপরে পেস্ট করে দিই। এটার উপর পেস্ট করে আমি যেটা করলাম, এখানে দেখেন একটা স্টুডেন্টের নাম একাধিকবার আছে, আবিদ নাম এখানেও একবার আছে, এখানেও আছে, মঈন নাম এখানেও আছে, এখানেও আছে। তো আমি চাচ্ছিলাম এই নামগুলিকে যেন সে ইউনিকভাবে দেখায়। এটার জন্য যেটা করব সেটা হচ্ছে ডাটার মধ্যে যাব, ডাটার মধ্যে গিয়ে রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সব চলে আসবে। আসার পরে যদি আমি ওকে করে দেই, তাহলে সে এখানে যে ভ্যালুগুলি ছিল সেই ভ্যালুগুলিকে সে ইউনিক আকারে নিয়ে আসলো। এখন আমি চাচ্ছি এই ভ্যালুগুলিকে এখানে একটা কম্বো বক্সের মধ্যে যেন ওই ভ্যালুগুলি চলে আসে। এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো এখানে আমরা কার্সারটা রাখবো, রাখার পরে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশন, দেন এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেবো। লিস্ট সিলেক্ট করার পরে আমরা জাস্ট দেখিয়ে দেবো কোন পর্যন্ত ডাটা থাকবে। সেই ডাটাটা দেখিয়ে দেওয়ার পরে আমি যদি ওকে করে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু এখন একটা লিস্ট চলে এসেছে। এই যে নামগুলি, এই নামগুলি কিন্তু এখানে ঠিক এভাবেই চলে এসেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এখানে এই যে সমস্ত নাম আছে, সাপোজ কাজল নামটা আছে, কাজল নামটা এখানে আছে। আমি যখন কাজলটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কাজলের এই যে টোটাল যে রেকর্ডটা আছে বা কাজলের নিচে আরও একটা রেকর্ড আছে, এই রেকর্ডটা যেন সঙ্গে সঙ্গে হাইলাইট করে দেখায়। তো এই কাজটা করতে গেলে এখন আমাকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাপোর্ট নিতে হবে। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সমস্ত ডাটাটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে অল্টার HLN আসার পরে মেইন উইন্ডোটা আসবে। এখান থেকে আমি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই সেল ইকুয়াল টু যখন এই সেল হবে, তখনই শুধুমাত্র কন্ডিশনাল ফরম্যাটিংটা কাজ করবে। তো এটার জন্য আমরা এখানে রাখলাম, রাখার পরে এখানে একটা ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে কি করব, জাস্ট এই সেল দেবো। এই সেল ইকুয়াল টু কোনটা দেব, এই সেলটা দেব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আমি যখন এক্সেল যখন নিচের দিকে দেখাবে কোনো নাম, তখন তাকে কি করতে হবে, নিচের দিকে নামতে হবে। অর্থাৎ এই যে ভ্যালুটাকে আমি সেট করে দিয়েছি, সেলটাকে আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু এখন লকিং অবস্থায় আছে। অর্থাৎ G6টা কিন্তু এখন লকিং অবস্থা। আমি কিছুক্ষণ আগেই আলোচনা করেছি যে এটাকে অবশ্যই আপনার আনলক করে দিতে হবে। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা নিচের দিকে নামবো, হ্যাঁ, আমরা ডানে বা বামে যাব না, নিচের দিকে নামবো, সুতরাং আমরা G কলামেই থাকছি। যেহেতু আমাদের স্টুডেন্টরা সব G কলামে, সো আমরা G কলামটা লকিং অবস্থা থাকবে। বাট যে আদার্স যেটা লক আছে, অর্থাৎ 6 যে ইয়েটা আছে, রো নাম্বার যেটা, সেই রো নাম্বারটাকে আমরা আনলক করে দেবো। অর্থাৎ কলামটাকে আমরা ঠিকই লক করে দেবো, কারণ কলামটার উপরেই আমাদের রেজাল্টটা আসবে আসলে। এই জন্য কলামটাকে আমরা লক করে দিলাম, আর রো যেটা আছে সেই রোটাকে আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ আনলক করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যালুটা যেহেতু এ পাশ থেকে আসবে, এই পাশের
এই পাশের এই অংশটাকে আমরা আসলে আনলক করব না, কারণ হচ্ছে আমরা যদি আনলক করে দিই তাহলে সেটা নিচের দিকে নামতে থাকবে, কিন্তু নিচের দিকে তো আমাদের আসলে কোনো ভ্যালু নেই, আমাদের ভ্যালুটা সবসময় এখান থেকেই আসবে। সো আমরা এটা যে অবস্থায় আছে ঠিক এই অবস্থাতেই রাখবো, অর্থাৎ ঠিক এই অবস্থাতে টোটাল বিষয়টা রাখার পরে ফরম্যাটিংয়ে চলে যাব। ফরম্যাটিংয়ে চলে গিয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে একটু গ্রিন কালার করে দিলাম। গ্রিন কালার করার পর যদি আমি ওকে দিই, দেওয়ার পরে যদি আমি ওকে কনফার্ম করি, দেখেন এখানে কাজল সিলেক্ট করা আছে, ও কিন্তু আমাকে ঠিক কাজলটাই দেখিয়ে দিয়েছে। ঠিক তেমনিভাবে আমি যদি এখানে চাই মইন সিলেক্ট করতে, তো দেখেন এটা কিন্তু এখন খুব সহজেই মইনটা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আপনি এখানে ঠিক যে বিষয়টাকে সিলেক্ট করতে চাচ্ছেন, এখন আমি শোয়েব সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু শোয়েবের ডাটাটাই শুধুমাত্র দেখাচ্ছে। শোয়েবের ইংলিশের যে সাবজেক্টে যে মার্কসটা পেয়েছে এবং ম্যাথে যে মার্কসটা পেয়েছে, এখন কিন্তু সে সেটাই দেখাচ্ছে। অর্থাৎ এরকমভাবে আপনি চাইলে মূলত এই কাজটা যেটা আমরা করেছি সেটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে কাজটা করেছি, বাট আদার্স যে বিষয়গুলির সাপোর্ট আপনাকে নিতে হয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ এখানে বিভিন্ন যে নামটা আমরা এনেছি সেটার জন্য কিন্তু ডাটা ভ্যালিডেশনের সাপোর্টও আপনাকে নিতে হয়েছে। যেটা বলছিলাম আর কি, আপনি চাইলে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন ডাটা ভ্যালিডেশনটা সম্পর্কে, সেখানে আমি ডিটেল আলোচনা করেছি। পাশাপাশি এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে, সেটা কি ডাটা ট্যাবের মধ্যে গিয়ে ডুপ্লিকেট রিমুভ বা রিমুভ ডুপ্লিকেট, অর্থাৎ এখান থেকে আপনি ডাটাগুলিকে কপি করে এখানে যখন এনেছেন তখন কিন্তু এর মধ্যে অনেক ডুপ্লিকেট ডাটা ছিল, তো আপনি কী করেছেন সেটাকে সিলেক্ট করার পরে রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিয়েছেন। এভাবে আপনি এটাকে এরপরে যখন ডুপ্লিকেট রিমুভ হয়ে ইউনিক অবস্থায় এসেছে, এখানে কি করেছেন আপনার ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এখানে সমস্ত ডাটাটাকে নিয়ে গিয়েছেন। ওকে, তো এটাই ছিল আমাদের মূলত এই কন্ডিশনাল ফরম্যাটিং চ্যাপ্টারের মূল আলোচনার এন্ডিং পার্ট। তো এরপরেও যদি আপনাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের ফেসবুকে নক করতে পারেন। আশা করছি আপনি যথাসময়ে আপনার উত্তর পেয়ে যাবেন। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।